জড়িত। আজকের সভার সভাপতি মহাশয়, সঞ্চালক মহামন্দিরের আচার্য মহাশয়, মহামন্দিরের প্রধানমন্ত্রী মহাশয়, প্রধানমন্ত্রী নয় মহামন্ত্রী মহাশয় এবং উপস্থিত সুধী জনেরা, এক সুন্দর মহাত্ম পরিবেশ সৃষ্টি করার জন্য সঞ্চালক ও আয়োজকদের ধন্যবাদ জানাই। যথাযথ স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই আর শতকোটি প্রণাম জানাই এই শুভ আবির্ভাব তিথিতে আমাদের আরাধ্য শ্রীমৎ সপ্তর্ষি যোগ জীবনানন্দজি মহারাজজি এবং শ্রদ্ধানন্দের আচার্য গুরুকুলদের প্রতি আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। সঞ্চালক মহাশয় একটি বিষয় সূচিত করে দিয়েছেন, সপ্তর্ষি ও স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম এক বৃহৎ ধারণা, এক বিশাল ভাবে, কিন্তু সপ্তর্ষি তো আধ্যাত্মিক পথের যাত্রী। তিনি তো আমাদের অধ্যাত্ম জগতে নিয়েছেন, হাত ধরে টেনে নিয়ে গেছেন। স্বদেশ প্রেম আমরা যদি ভারতবর্ষের ইতিহাস ঘাঁটি, ভারতবর্ষের পৌরাণিক যুগের প্রতি লক্ষ্য রাখি, দেখতে পাবো যে সমস্ত গেরুয়াধারী সন্ন্যাসীরাই বেশি করে স্বদেশ প্রেমিক, দেশকে ভালোবাসেন, দেশ মাতাকে ভালোবাসেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দঘন উপন্যাসে সত্যানন্দের মাধ্যমে বলেছেন, আমরা কেবল দেশ মাতাকে জানি, আমরা অন্য মা জানি না। সপ্তর্ষিও অন্তরে অন্তরে ছিল সেই স্বদেশ প্রেমের প্রধারা। তা কখনো প্রকাশ হয়েছে, কখনো ইঙ্গিতায়িত হয়েছে, কখনো উচ্ছলভাবে আমাদের সামনে সেই স্বদেশ প্রেমের পবিত্র স্রোতধারা লেগে এসেছে। সপ্তর্ষি স্বদেশ প্রেম সংক্রান্ত কিছু বলার জন্য বলতে গিয়ে প্রথমেই তার লেখা রচনায় আমাদের অবলম্বন। বেশ কয়েকটা বই পড়লাম। অনেক ধন্যবাদ জানাই পরমানন্দকে, সে আমাকে অনেকগুলো সূত্র পাঠিয়েছিল যে এই জায়গাগুলো দেখতে পাবো, কিন্তু শুধু খাপছে দেখতে ঠিক ইচ্ছা করছিল না। এক একটা বই ধরেছি এবং পুরোপুরি পড়েছি, কোথাও আন্ডারলাইন করেছি, কিন্তু তবু মন তৃপ্ত হচ্ছিল না, বলতে পারছিলাম না, কতটা বলবো ভেবে পাচ্ছিলাম না। এমন পরিস্থিতি আমার হয়নি কখনো। টুকটাক দু চার কথা বলি, হালকাভাবেই বলি, কিন্তু সপ্তর্ষি সম্পর্কে এই একটি অনালোচিত বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সত্যি ভয় পেয়েছি। একদিনের জন্য আমি পরমানন্দের শিক্ষক ছিলাম, ও আমাকে ছাত্রে পরিণত করেছে বিগত 1 মাসের জন্য, এবং কালকে কলম ধরতে বাধ্য হলাম, যেটা ঠিক বলতে পারবো না। তাই আমি ছড়িয়ে থাকা কথাগুলোকে একটু গুছিয়ে নিয়ে, যা আমি কোনোদিন করিনি, আজ আমি সেই অভিবাসনটা পাঠ করেই শোনাচ্ছি। আমাকে ক্ষমা করবেন সহজভাবে বলতে না পারার জন্য। আমরা জানি ওই লেখাটাই আমাদের সম্পদ হবে। গতকাল ঘন্টা দিনের চেষ্টা, সেই জন্য গতকাল আসতে পারিনি। ঘন্টা দিনের চেষ্টা এখানে নিয়ে বসলাম। যা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আমার ক্ষমা নয়, আমাকে চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দেবেন, আমি যাতে পরবর্তীকালে শোধরাতে পারি। বিষয় স্বদেশ প্রেম ও সপ্তর্ষি। নিজ দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসার নাম স্বদেশ প্রেম। দেশ কেবল কোন নির্দিষ্ট ভূখণ্ডের গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত নয়, দেশ ও দেশের মানুষ, জাতির সত্তা, সাংস্কৃতিক প্রবাহ ও ঐতিহ্য। তাই বৃহত্তর অর্থে স্বদেশ প্রেম হল মানব প্রেম তথা মানবতা। আমাদের পরমারাধ্য শ্রীমৎ সপ্তর্ষি যোগ জীবনানন্দ মহারাজ ছিলেন বহু গুণের অধিকারী। তিনি আদর্শ ধর্মগুরু, দার্শনিক, প্রাবন্ধিক,
গীতিকার, সঙ্গীত রচয়িতা, শিল্পী, সমাজ সংস্কারক, কর্মযোগী, সত্য জ্ঞানী এবং মহান স্বদেশ প্রেমিক সপ্তর্ষি সন্ন্যাস। তাই তার সন্ন্যাসপূর্ব জীবন অনালোচিত, অনুলিখিত, কিন্তু তার লেখায় সে জীবনের বহু ইঙ্গিত বিদ্যমান। তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সেই ইঙ্গিত স্পষ্ট। গীতিবর্গের ভূমিকা নয় মনের কথায় তিনি লিখেছেন, আমি তার উদ্ধৃতি টানছি। বঙ্গভঙ্গ আন্দোলন ও বিদেশি বর্জনের হুজুগে স্বদেশী সঙ্গীত লিখেছিলাম অনেকগুলি এবং পূর্ববঙ্গ অঞ্চলে প্রচারও করেছিলাম স্বদেশী যাত্রার নামে। সেসব খাতা পুলিশের হস্তগত হয়েছিল, আর ফেরত পায়নি। এ থেকে বোঝা যায় গানগুলিতে ব্রিটিশ বিরোধী তথা বিদেশি শাসক বিরোধী চিন্তাধারা প্রকাশিত হয়েছিল। এ তো তার স্বদেশ প্রেমের উজ্জ্বল প্রকাশ। গীতিবর্গের অনেক গানেও তিনি দেশের কথা, দেশের মানুষের কথা, জাতীয় জীবনের একতার কথা বারে বারে ফুটিয়ে তুলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও যুদ্ধান্তে তার দুটি গান কি গভীর ব্যাকুলতা নিয়ে ফুটে উঠেছে, ভাবলে বিস্মিত হতে হয়। দ্বিতীয় মহাসমর নামাঙ্কিত গানে তিনি লিখেছেন, ভেঙে গেল আজ সোনার স্বপন, ছিঁড়ে গেল গাঁথা হার, কিছু নাই আর কিছু নাই বাকি, শুধুই হাহাকার। গানটির শেষে সপ্তর্ষি বলেছেন, নীতি হল আজ দলনতন্ত্র, বিজ্ঞান গড়েছে নিধন যন্ত্র, শিক্ষা দীক্ষা শুধু মারণ মন্ত্র, বিশ্ব করিতে ছারখার। সত্যই এই ছারখার হওয়া বিশ্বকে বাঁচাতে তিনি কত সচেষ্ট ছিলেন। স্বদেশ প্রেমের ফলধারা ছড়িয়ে পড়েছে এখানে, বিপ্লবী ভাবধারার কি অনাবিল প্রকাশ। 40 সালে অনেক বুকের রক্ত ছড়িয়ে, অনেক চোখের জলে স্নান করে 190 বছরের পুরাধীনতার নাক পাচ্ছিলেন। স্বাধীনতা এলো, কিন্তু এই কোন স্বাধীনতা? ভারত মাতার অঙ্গ ব্যবচ্ছিন্ন হল, পশ্চিম অংশ কেটে হল পশ্চিম পাকিস্তান, আর পূর্ব অংশ কেটে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে টুকরো হল দেশ, জড়ে উঠল হিন্দু মুসলমানের দাঙ্গার আগুন। ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ হিন্দু নরনারী এক রহমায় সব হারিয়ে উদ্বাস্তু শরণার্থী হলো। যেখানে যাদের জোর, তারা বিরুদ্ধ পক্ষের উপর আক্রমণ চালাতে লাগলো নারকীয় ভাবে। হাজার হাজার হিন্দু রমণী সমাজচ্যুত হলেন। প্রাণ কেঁদে উঠল সপ্তর্ষি মহারাজের। তিনি চাইলেন অসহায় বিধবা অনাথ মহিলাদের জন্য কিছু করার। মহাপুরুষের ইচ্ছার সঙ্গে সঙ্গে ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। পুরীতে স্বর্ণলতা বসু নামক এক মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়। সত্যাগ্রহের ইতিবৃত্ত গ্রন্থে আমার গুরুদেব আচার্য মনীষ নারায়ণ চট্টোপাধ্যায় মহাশয় লিখেছেন, ওখানে কায়স্থ বিধবাদের থাকার ব্যবস্থা ছিল, কিন্তু স্বর্ণলতা বসু চাইলেন মহিলাদের জন্য আরো বড় কিছু হোক। ডিট তৈরি হলো 1948-এ, আর 1949-এ মহিলা কুটির শিল্প শিক্ষাশ্রম চালু হলো। এই সময়কার অবস্থার কথা সপ্তর্ষির পত্রাবলী নামক গ্রন্থে বেশ কয়েকটি চিঠিতে স্পষ্ট। একটি চিঠিতে তিনি লিখছেন, মৃণালিমা, তোমার চিঠিটা পড়লাম, পড়তে গিয়ে ধৈর্য রাখা কষ্টকর। তোমার খুব স্বাভাবিক। নারী মন্ডলীর প্রতিও ওই আবেদন ছিল আমার। 15ই আগস্ট স্বাধীনতার প্রহসন উৎসবে, আবার বলি, স্বাধীনতার প্রহসন উৎসবে যোগদান না করার জন্য। আমি বলেছিলাম সমগ্র হিন্দুস্থানের নারীদের উপোস করতে, নারী জাতির প্রতি অত্যাচারের প্রতিকার ও প্রতিরোধ করবে। ওই নারী সমাজ তো তা করেনি। মাঝখানে একটু বাদ দিয়েছ, দীর্ঘ হয়ে যাবে। যে অত্যাচারের কাহিনী তুমি শুনেছ, হয়তো তার চেয়েও বেশি হয়েছে, এবং কেবল এক পক্ষে নয়, উভয় পক্ষে। এই অত্যাচার হয়েছে জাপানে, চীনে, রেঙ্গুনে, সিঙ্গাপুরে, রাশিয়ায়, ফ্রান্সে, ইটালিতে। হচ্ছে কাশিতে, হায়দ্রাবাদে, পূর্ব পাকিস্তানে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। ওইসব অত্যাচারিত নারীদের গতি কি হবে? সে দায়িত্ব সরকারের ও জনসাধারণের। তাদের সমাজ গ্রহণ করার অভিনয় দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় গৃহীত হয়েও তারা গৃহে গ্রহণযোগ্য সম্মান পাবে না। তাই নারীদের যোগ্য সম্মান দিতে তিনি তাদেরকে হাতের কাজ শিখিয়ে প্রকৃত স্বাধীন করতে চেয়েছিলেন। এই কাজ যিনি করেন তিনি কম দেশপ্রেমী।
পুরীতে সেই শুভ সূচনা শুরু হয়েছিল। সত্যজিৎ স্বদেশ প্রেমের স্বরূপ ফুটে উঠেছে তার সত্যবাণী গ্রন্থের পাতায় পাতায়। তিনি বিশ্বাস করতেন যে ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত করতে পারলে দেশের প্রকৃত উন্নতি সম্ভব। তাই প্রথমেই আদর্শ শিক্ষার প্রতি জোর দিয়ে বলেছেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ভাবোদ্দীপক ধর্মমূলক শিক্ষায়তন সমূহ প্রতিষ্ঠিত থাকা প্রয়োজন। অন্য একটি প্রবন্ধে লিখেছেন, যথার্থ মানব ধর্মমূলক শিক্ষায়তন সমূহ দেশকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনতে পারে। অর্থাৎ দেশ তখন ভ্রান্ত পথে চলেছে, দেশকে সেই ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনতে হবে, এগুলো তিনি লিখছেন। দেশকে স্বাবলম্বী করে তুলতে তিনি যে নির্দেশ দিয়েছিলেন তাতে তার স্বদেশ প্রেম ভাবনার মূলে পৌঁছানো যেতে পারে। এক, অনেক হবে, আমি কয়েকটা বেছে নিয়েছি। ভারতবর্ষের দেব মন্দির সময়ে এবং মহন্ত মহারাজদের অধিকারে যত সম্পত্তি আছে তার সদ্ব্যবহার হওয়া উচিত। বর্তমানে ঠিক হওয়ার বিপরীতটি ঘটিয়া থাকে। জননায়ক দলের কর্তব্য দেশের এই দুর্দিনে উক্ত অর্থ জনহিতার্থে ব্যয় করার ব্যবস্থা। কি অদ্ভুত চিন্তা! একজন সন্ন্যাসী বলছেন যে মঠে মহান্তরা কোটি কোটি টাকার সম্পত্তি রেখেছে, সেই সম্পত্তি আজকের দেশের দুর্দিনে দেশের স্বার্থে বিলিয়ে দেয়া। বলছেন একজন দেবদাসী সন্ন্যাসী, কোন দেশ নায়ক নয়। যে কাজ দেশ নায়কদের করার কথা সে কাজ তিনি বলছেন। এই কোটি কোটি সম্পদ কিছু কিছু সাধু মহারাজরা ভোগ করে চলেছেন, জমা করে চলেছেন, তা দেশের কাজে বিলিয়ে দিয়ে প্রকৃত অর্থে দেশের কাজে দিতে বলছেন তিনি। কি কম স্বদেশ প্রেমের কথা! দুই, দেশের আর্থিক অবস্থা দুরবস্থা দূর করার প্রাথমিক উপায় হচ্ছে ব্যাপকভাবে কুটির শিল্পশালা এবং কৃষিকার্য প্রবর্তিত করা। তিনি বুঝতে পেরেছিলেন ভারত কৃষি প্রধান দেশ এবং এখানে কুটির শিল্প, এই কুটির শিল্পকে যদি ব্যাপকভাবে প্রচার করা যায়, বৃহদায়তন শিল্প না করে দেশের মানুষ খেয়ে করে বাঁচবে। আজ খারাপ শোনালেও আমরা বলতে পারি আজকের শাসককুল ভিখারি তৈরি করছে, ভিক্ষা দেওয়া হচ্ছে। আমি প্রকল্পের নাম করছি না, সবাই বুঝতে পারছেন। তিন, আমরা চাই পূর্ণ স্বাধীনতা। পূর্ণ স্বাধীনতা তার অর্থ আমাদের চাই সকল শুভ ইচ্ছা পূরণ করার অবাধ অধিকার ও নিরঙ্কুশ শক্তি। পূর্ণ স্বাধীনতা মানে যথেচ্ছাচার নয়, আমাদের শুভ ইচ্ছা পূরণ করার অবাধ অধিকার ও নিরঙ্কুশ শক্তি। এমনি অনেক হীরকদ্যুতি হীরকখণ্ড তুলে ধরা যায় আমাদের জীবন বেদ সত্যবান থেকে। সময় সংক্ষেপের কারণে আমি অনুমতি দিতে যাচ্ছি। সত্যজিৎ মহারাজ জাতীয় সংহতি ও একতার কথা বারবার বলেছেন। সংহতি না থাকলে বিচ্ছিন্নতাবাদ দেশকে খণ্ডখণ্ড করবে। তাই একটি গান তিনি লিখলেন, হও সংহত হবে, হও সংযত হবে, হও সত্যে অবস্থি হবে জয়। জাতপাতে ভেদ যে দেশের ঐক্যের প্রধান বাধা, জাতপাতে ভেদ যে দেশের ঐক্যের প্রধান বাধা, তার তুলে ধরে তিনি বললেন, আর কেন ভাই জাতের গোড়ায় জাত দিয়েছে সাথে মাঝে। ওই গানের এক জায়গা আছে, দেশ কেন ছাড়ে ছাড়ে হিংসা দেশ আর ভেদ বিচারে উল্টে গেল শাস্ত্রবিধি উদর পিণ্ডি উদর গাড়ে। এবার ঘুম ভেঙে এক মায়ের ছেলে দাঁড়াও সবে মায়ের কাছে। সে মা দেশ মা, সে মা ভারত মা। আমরা সেই ভারত মাতার সন্তান হয়ে দেশকে যেন রক্ষা করি, এই সংকল্প এই গানের মধ্যে আছে। এখানে প্রমাণ হয়েছে, অর্থাৎ তিনি একজন সার্থক দেশপ্রেমিক, স্বদেশ প্রেম তার ধ্যান দান। দেশপ্রেমিক যোগীবানন্দ স্বদেশকে রক্ষা করতে আশাবাদী হয়ে ছাত্র যুবদের কণ্ঠে তুলে দিয়েছেন অমৃত লোকের গান। আমি আমার কণ্ঠে সুর নেই, আমি অসুর, তাই কবিতা বলতে পারি, গানটাকে কবিতার মতো করে এই প্রসঙ্গে ইতি টানছি। আমরা দেশের আশা, আমরা দেশের আশা, সপ্তমুদের মনের মন, সত্য মুখের ভাষা। আমরা দেশের আশা, মোদের দেশের মাটি সোনার খনি, দেশবাসীকে দেবতা বলে মানি। যারা মোদের করেছে পালন শিল্পী মজুর চাষা। গর্ব মোরা নবীর দেশ, সুস্থ দেহ শুদ্ধ দেশ, সজীব হয়ে উঠবে থেকে মোদের মাতৃভাষা। জ্ঞানের আরো ঘরে ঘরে জানব মোরা ধরে ধরে, ধনধান্যে পূর্ণ করি ঘুচাবুর বসা। মায়ের মতো মা হবে সব, ছেলের মতো ছেলে, দেশের কাজে জীবন দিতে ছুটবে দলে দলে।
দেখো অভয় তাদের শুদ্ধ ভালোবাসা, বিশ্বজয়ী হবে তারা, পূর্ণ হবে আশা। এই আশা রেখে সকলে আমরা দেশকে ভালোবেসে, দেশকে সুগঠিত করে, দেশের উন্নতি নিয়ে দেশপ্রেমিক শ্রী জীবনানন্দের চরণে প্রণাম